বলতো টাইটেল ডিফেন্ড করা এত সহজ নয়, আরো বেটার টিম দরকার। অনেক প্লেয়ার তারা মাঠের মধ্যে অ্যাকচুয়ালি কি খেললো সেটা বুঝতে আমার 90 মিনিটের পর আরো কিছুটা সময় চলে গেছে। এবং এর সাথে কোচ অস্কার ব্রুজো তিনি ম্যাচের শেষে যে জিনিসগুলো অ্যাড করেছেন সেগুলোকে যদি আমি পরপর লাইনে বলি, তাহলে প্রথম কথা যে তিনি ফুল রেসপন্সিবিলিটি নিয়েছেন আজকের এই ডিফিটটা, 2-0 ডিফিট যেটা কেরালার সাথে ইস্ট বেঙ্গলের হয়েছে, সেখানে তিনি পুরো রেসপন্সিবিলিটি নিয়েছেন। ভালো কথা, একজন কোচ হিসাবে অবশ্যই একজনের রেসপন্সিবিলিটি নেওয়া দরকার একজনের। দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের বোঝা দরকার যে আরও বেটার প্লেয়ার লাগবে। ম্যাক্সিমাম প্লেয়ারের যে পারফরমেন্স সেখানে তিনি পুরোপুরি অখুশি। নেক্সট তিনি বলেছেন যে প্রথম 30 মিনিট ছাড়া সেইভাবে ম্যাচের মধ্যে আমরা ছিলাম না। নেক্সট বলেছেন যে কেরালা যখন গোল করলো তাদের মেন্টালিটি, তাদের উইনিং যে একটা চার্জড আপ একটা ব্যাপার, সেটা যখন ওদের মধ্যে দেখা যাচ্ছে সেটা ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে দেখা যায়নি। এবং পুরো 90 মিনিট যেভাবে ইস্টবেঙ্গল প্লেয়াররা খেলেছে, এইভাবে কোনো ম্যাচ জেতা যায় না, টাইটেল তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, পুরো ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলবো। কোচ অস্কার ব্রুজো তিনি ম্যাচের শেষে যেসব কথা বলেছেন, আমি সিরিয়াসলি জানি না সবার পছন্দ হবে কি না, কতজন তাকে প্রেজ করবেন আর কতজন গালাগাল দেবেন এটা পরের ব্যাপার, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ম্যাচ নিয়ে কথা বলতে হবে। আর কেরালার সাথে কিন্তু মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে দেখা হবে। কেরালা যেভাবে খেললো নতুন কোচের আন্ডারে, মোহনবাগানের জন্য কতটা থ্রেট হতে পারে আজকের এই ভিডিওটাতে কিন্তু ডিসকাস করব। দেখো, ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল সেইভাবে মনে হয়েছিল যে হ্যাঁ চলো একটা দিকে নতুন একটা টিম, নতুন টিম ইন দ্য সেন্স নতুন কোচের আন্ডারে নতুন সেট আপে একটা টিম, যেখানে একটা আমরা নতুন ফরমেশন দেখতে পাবো, কিছু স্ট্র্যাটেজি ডিফারেন্ট দেখতে পাবো। সেটা নতুন করে হোক বা ইন্ডিয়ান ফুটবলে চেনা পরিচিত যেমনই স্ট্র্যাটেজি হোক না কেন, ন্যাচারালি খুবই চেনা পরিচিত স্ট্র্যাটেজিতেই আজকে ডেভিড কাটালা তিনি জার্নি শুরু করলেন। খুবই ফ্ল্যাট একটা অ্যাটাকিং ফরমেশন, যেটা কেরালার একটা বিরাট বড় ইউএসপি, যে মাঝমাঠ থেকে ভালো বল সাপ্লাই যাবে, উইং দিয়ে ভালো অ্যাটাক হবে, সেটাকেই তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। নোয়া ওয়াজ এক্সেপশনালি ওয়েল। কালকের ভিডিওতেই বলেছিলাম যে নোয়া এবং লুনার সম্পর্ককেও নাকি ঠিক করে দিয়েছেন। যাই হোক, সেলিব্রেশনের সময় দুজনকে একসাথে দেখা না গেলেও বল ডিস্ট্রিবিউশনের সময় বা একে অপরকে খুঁজে নেওয়ার সময় যে দুজনের মধ্যে একটা তালমিল দেখা যাচ্ছিল, এটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। উল্টো দিকে যদি ইস্টবেঙ্গলের দিকে একবার তাকাই, তাহলে ম্যাক্সিমাম সময়ে যে জিনিসটা ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে আমি অন্তত সব থেকে বেশি সময়ে লক্ষ্য করেছি সেটা হচ্ছে ক্যাজুয়ালনেস। ভীষণভাবে প্লেয়াররা ক্যাজুয়াল ছিল। জানি না সেটা ওয়েদারের জন্য না সেটা কোথাও মনস্তাত্ত্বিক দিক থেকে হারার আগে একটা হেরে যাওয়ার মতো অবস্থা হয় না, সেটা কোথাও ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে দেখতে পাচ্ছিলাম, যেটা অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের ক্যারেক্টারের সাথে যায় না। ন্যাচারালি ইস্টবেঙ্গল মানে আমরা অলওয়েজ জানি যে লাস্ট অব দি ফাইট করা প্লেয়াররা জার্সির জন্য খেলে, গ্লোরির জন্য খেলে, এবং কোথাও একটা আলাদা ধরনের মেন্টালিটি প্লেয়াররা অলওয়েজ শো করে। সেটা যেমনই টিম হোক না কেন, যতই একটা আন্ডার রেটেড সিচুয়েশনে একটা টুর্নামেন্টে মাঠে নামুক, বাট কোথাও আজকে দাঁড়িয়ে আমি ম্যাক্সিমাম প্লেয়ারের থেকে দেখলাম যে সেই টেম্পারমেন্টটা নেই, সেই কোথাও জিলটা নেই, সেই কোথাও এনার্জিটা ভীষণভাবে মিসিং। অ্যান্ড এই রকম যদি একটা টিমের এনার্জি হয় যারা টাইটেল ডিফেন্ড করতে নামছে এবং স্ট্রেট নকআউট একটা টুর্নামেন্ট খেলা হচ্ছে, তাহলে আমার মনে হয় না যে উল্টো দিকের টিম যারা অনেক বেশি চার্জড আপ আন্ডার আর নিউ কোচ, এবং অবশ্যই তাদের কেমিস্ট্রি অনেক বেটার হয়ে গেছে, তারা অনেক অনেক ডেসপারেট আছে এইবারের টুর্নামেন্ট জেতার জন্য, তো সেই টিমের এগেনস্টে তোমার যেরকম রেজাল্ট হওয়ার কথা সেরকমই রেজাল্ট হয়েছে। যদি প্রথম গোলটার ক্ষেত্রে বলি, তাহলে অবশ্যই যে পেনাল্টি কেরালা পেয়েছে, খুবই সফট পেনাল্টি, মানে ওই জায়গা থেকে আনোয়ার আলীর মতো একজন ডিফেন্ডার ওই ধরনের একটা ফাউল করবে, তাও নোয়ার মতো একজন বল প্লেয়ারকে, সিরিয়াসলি ভাবা যায় না। আনোয়ারের মতো সিনিয়র প্লেয়ারের থেকে ইস্টবেঙ্গল সাপোর্টারদের এক্সপেকটেশন অনেক বেশি, কিন্তু হ্যাঁ খুব বেশি ডিফারেন্সও ছিল না দুজন প্লেয়ারের মধ্যে, এবং সেই কারণে খুব ক্লামজি একটা ট্যাকেল ফাইনালি করতে হয়েছিল আনোয়ার আলীকে। অ্যান্ড সেখান থেকে পেনাল্টি, যদিও প্রথম কিকটা কন্ট্রোভার্সিয়াল ওয়েতে বন্ধ হয়ে যায়, সেখানে আবার রিকিক হয়। একটা সময় মনে হয়েছিল দেখেই যে এটা একটা রং কল, ঠিকঠাক টাইমে প্রভসুকান সিং গিল বেরিয়েছিল। আবার যখন পরে রিপ্লেটা দেখছি তখন মনে হচ্ছে না, প্রভসুকান সিং গিল আগেই স্টেপ আউট করে ফেলেছিল। তো এই জন্য অ্যাকচুয়ালি টেকনোলজি দরকার রয়েছে, এই জন্য ভিএআর দরকার রয়েছে। এই ম্যাটারটা যখনই ভিএআর এর কাছে চলে যেত তখন এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যেত, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, এবং কারোর মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকতো না। এখন কোনো পক্ষ বলতে পারে যে এখানে রেফারির বায়াসনেস ছিল, ইস্টবেঙ্গল ওখানে গোলটা কনসিড করলো, আবার কারো মনে হতে পারে যে না এটা একদম ঠিকঠাক ডিসিশন হয়েছে। তো টেকনোলজি থাকলে এই জায়গাগুলো রেজ করার মতো খুব একটা সিচুয়েশন তৈরি হয় না। যাই হোক, সেটা আমাদের একটা বিরাট বড় ইন্ডিয়ান ফুটবলের আনফর্চুনেট সিচুয়েশন যে আমরা টেকনোলজি থেকে অনেক অনেক পেছনে রয়েছি, যেখানে আমরা দেখছি আমাদের দেশের টপ লেভেল ক্রিকেট টুর্নামেন্টে টেকনোলজি জাস্ট অন্য লেভেলে পৌঁছে গেছে। অ্যান্ড সেখানে আমরা ফুটবলে যতটা পিছিয়ে রয়েছি,
সেটা তো বাকি দেশের সাথে তুলনাতে আসে না। যাই হোক, দ্বিতীয় গোলটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা মিস পাস এবং মিস কমিউনিকেশন এবং মিস কোঅর্ডিনেশন ডিফেন্সের সাথে পুরোপুরি মাঝমাঠে। যে জায়গা থেকে নোয়া বলটা পেয়েছে, যেভাবে পরপর এক একজন প্লেয়ারকে কাটিয়েছে এবং যেখান থেকে শটটা নিয়েছে, গোল, অসাধারণ গোল করেছে। আজকে নোয়ার পারফরমেন্স সিরিয়াসলি বলছি এক্সেপশনালি ওয়েল ছিল এবং গুঞ্জন রয়েছে যে নোয়াকে ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্টার্স, কিন্তু আমার মনে হয় যে ডেভিড কাটালার সিস্টেমে নোয়া যদি এইভাবে ফিট করে যায়, লেফট উইং থেকে রাইট উইং তাকে সুইচ করানো হয়েছে এবং দুটো জায়গাতেই সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেলতে পারছে, আমার মনে হয় যে খুব বোকা সিদ্ধান্ত হয়ে যাবে কেরালার জন্য যদি নোয়াকে তারা ছেড়ে দেয়। তো যেভাবে কেরালা ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছিল, যেভাবে কেরালা অ্যাকচুয়ালি রেজাল্টটা দেখতে চেয়েছিল, সেইভাবেই কিন্তু রেজাল্ট কেরালা দেখতে পেয়েছে। অ্যান্ড নতুন কোচের প্রথম জার্নি আমি বলবো যে খুব ভালো হলো। দেখা যাক কেরালা এই সিজনে জাস্ট 4টে ম্যাচের টার্গেট নিয়ে প্রথমবারের মতো ট্রফি জিততে পারে কিনা। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে না অনেক ফ্লজ রয়েছে বলার মতো। যেমন অবশ্যই প্রথম কথা আমি আগেই বললাম যে প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে একটা কোথাও এনার্জি ছিল, সেটা ভীষণভাবে উইক ছিল, সেটা ভীষণভাবে একটা লুজিং মেন্টালিটি ছিল। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এত পরিমাণে তোমার যদি অপরচুনিটি তুমি মিস করো, হাতের কাছ থেকে যে সুযোগ তুমি মিস করে ফেলছো, সেই সুযোগ ফিরে আসবে না। বিশেষ করে তুমি যখন পিছিয়ে রয়েছো, তোমাকে ইকুয়ালাইজার আনতে হবে, তুমি 2-0 পিছিয়ে রয়েছো, তোমাকে অ্যাটলিস্ট একটা গোল করতে হবে, ম্যাচের মধ্যে ফিরতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি তোমার বক্সের মধ্যে ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে, দেন যেটা হওয়ার সেটাই হয়েছে। আমি বলবো যে কিছু ম্যাক্সিমাম সময়ে বিষ্ণু, তাকে অন্তত পক্ষে আমার মনে পড়ছে যে ম্যাচের মধ্যে ইনভলভ ছিল, রিচার্ড সেলিস ম্যাচের মধ্যে ইনভলভ ছিল, কিছুটা আমি বলবো যে মেসি বৌলি ম্যাচের মধ্যে ইনভলভ ছিল। রিপ্লেসমেন্টে নাবা ইনজিওর্ড সাউল ক্রেসপো, যাকে অলমোস্ট জোর করেই অস্কার ব্রুজো নামাতে বাধ্য হলেন, ম্যাচের মধ্যে কিছুটা ইনভলভ হওয়ার চেষ্টা করেছিল। বাকি অ্যাটলিস্ট আমার আর কোনো প্লেয়ারের কথা মনে পড়ছে না, কিছু গোল সেভের ক্ষেত্রে প্রভুসুকান সিঙ্গিল, বাকি আমার সিরিয়াসলি অন্য কোনো প্লেয়ারের কথা মনে পড়ছে না যে প্লেয়ারটা খেলার মধ্যে খুব বেশি সময় ধরে ইনভলভ ছিল, যার মধ্যে কিছু একটা দেখা গেছে যে চেষ্টা কিছু একটা করেছে। তো একটা টিম যারা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের থেকে এই ধরনের যদি বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে যে রেজাল্টটা এক্সপেক্টেড সেই রেজাল্ট ইস্টবেঙ্গলের জন্য হয়েছে 2-0 একটা ডিফিট। এবার কেরালা চলে গেল কোয়ার্টার ফাইনালসে, ডার্বি আর হচ্ছে না, কিন্তু একটা মেগা ম্যাচ ডেফিনেটলি হবে। মোহনবাগান ম্যাক্সিমাম আরএফডিএল থেকে জুনিয়র প্লেয়ারদের নিয়ে গেছে, ইউথ প্লেয়ারদের নিয়ে গেছে এবং অবভিয়াসলি একটা এক্সপেরিমেন্ট টুর্নামেন্ট হিসাবে মোহনবাগান এই টুর্নামেন্টকে দেখছে। কিছু মাত্র সিনিয়র প্লেয়ার্স রয়েছে, তারা ডেফিনেটলি একটা টপ লেভেল ফাইট দেবে। বিদেশি প্লেয়ার হিসেবে নুনো রেইস গেছে টিমের সাথে, কিন্তু অবশ্যই কেরালা আজকে যে ছন্দটা ফিরে পেল এবং প্রথম ম্যাচটা যেভাবে ইস্টবেঙ্গলকে হারালো এবং টিমের মধ্যে যে বন্ডিংটা দেখা গেছে, নতুন কোচের যে একটা প্রপার প্ল্যানিংয়ের সুইচ বা স্ট্র্যাটেজি সুইচ করা দেখা গেছে, সেখানে আমার মনে হয় যে এই বেসিক ব্যাপারগুলো কিন্তু কেরালাকে একটু অ্যাহেড রাখবে। তবে হ্যাঁ, খুব একটা থ্রেট ক্রিয়েটিং ম্যাচ আমার মনে হয় না হবে বলে, যে খুব মার্কাটারি একটা ম্যাচ হয়ে যাবে, কেরালা একদম মোহনবাগানকে ধুয়ে দিয়ে চলে যাবে, আমার মনে হয় না। যেহেতু মোহনবাগান প্লেয়াররা একটা অন্য মেন্টালিটি নিয়ে নামছে, অলরেডি ডাবল চ্যাম্পিয়ন হয়েছে, তো কোথাও একটা ভালো খেলার তাগিদ থাকবে। যে প্লেয়াররা সিনিয়র প্লেয়ার যাচ্ছে, তারা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবে যে কেন তাদেরকেই আলাদা করে এই টিমে ঢোকানো হয়েছে, এবং অবশ্যই যারা ইয়াং প্লেয়ার রয়েছে তারাও কিন্তু একটা ভালো খেলা তুলে ধরার চেষ্টা করবে। তো ডেফিনেটলি আমি বলছি মোহনবাগান কিন্তু আন্ডার ডগ হিসেবে নামবে, কেরালা ফেভারিট হিসেবে নামবে, কিন্তু হ্যাঁ, খুব একটা থ্রেট ক্রিয়েটিং ম্যাচ মোহনবাগানের জন্য নয়। হেরে গেলে কেউ কিছুই বলবে বলে আমার মনে হয় না, কারণ আবারও বলছি একটা এক্সপেরিমেন্টাল ব্যাপারের মধ্যে মোহনবাগান টিম থাকবে। আর যদি এখান থেকে কেরালাকে হারিয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে এই টিমটাকে নিয়ে কিন্তু আলোচনা ডেফিনেটলি হবে। আরএফডিএল থেকে আসা বেশ কিছু প্লেয়ার তারা নজরের মধ্যে পড়ে যাবে, তো সেই ম্যাচটার দিকে আমি পার্টিকুলার তো অবশ্যই তাকিয়ে থাকবো। কিন্তু অ্যাকচুয়ালি আজকে যেরকম একটা ম্যাচ দেখতে চেয়েছিলাম, সেরকম ম্যাচ হলো না। ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফরমেন্স এবং টাইটেল ধরে রাখতে ইস্টবেঙ্গল ব্যর্থ। 12 বছর পর ইস্টবেঙ্গল ডোমেস্টিক লেভেলের একটা টুর্নামেন্ট জিতেছিল, এই বছরটা আবারও ইস্টবেঙ্গলের পুরোপুরি ট্রফি লেস গেল মেন্স ফুটবলে। শুধুমাত্র ওমেন্স ফুটবলার তারা কিন্তু IWL জিতেছে, মেয়েরা ইস্টবেঙ্গলের এই বছর মুখ রক্ষা করেছে। তো দেখা যাক আগামী সিজনে কি হয়। একটা বড় ব্যাপার হচ্ছে যে গতবার কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সুযোগ ছিল এশিয়ান লেভেলে ফুটবলটা খেলার, মানে AFC ক্লাব কম্পিটিশনে ফুটবল খেলা, সেটা সেকেন্ড টিয়ার হোক, সেকেন্ড টিয়ারে না পারলে থার্ড টিয়ার হোক, ইস্টবেঙ্গলের কাছে এই সুযোগটা ছিল এবং সেই কারণে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল অ্যাট্রাক্ট করতে পেরেছিল, গ্র্যাব করে নিয়ে আসতে পেরেছিল। এই আপকামিং সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সেই সুযোগটা নেই এবং রেগুলার বেসিসে ISL এ আসা ইস্টবেঙ্গলের যে টেবিলের পজিশন 9, 10, 11 এরকমভাবে ইস্টবেঙ্গল প্রতিবার শেষ করেছে, 9-এর ওপরে ইস্টবেঙ্গল উঠতে পারেনি। সেখানে দাঁড়িয়ে কত ভালো প্লেয়ার, কত হাইলি প্রমিসিং প্লেয়ারকে ইস্টবেঙ্গল কনভিন্স করতে পারবে টু জয়েন
সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে গেল। ডেফিনেটলি কিছু ইয়াং প্লেয়ার তো অবভিয়াসলি আসবে, কিন্তু হ্যাঁ খুব হাই প্রোফাইল কিছু প্লেয়ার, ডোমেস্টিক প্লেয়ারদের কথা বলছি, জানি না ইস্টবেঙ্গল কতটা এখানে তাদেরকে কনভিন্স করতে পারবে। করতে পারলে খুব ভালো, কারণ অস্কার ব্রুজো তিনি নিজে এটা পরিষ্কার করে বলছেন এই প্লেয়ারদের থেকে বেটার প্লেয়ার তার লাগবে এবং তিনি এই টিমটাকে আপগ্রেড করতে চান। সেটা অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকেই দেখতে হবে, কারণ এই টিম নিয়ে ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়া যায় না, টাইটেল ধরে রাখা যায় না। তো আশা করা যায় ইস্টবেঙ্গল একটা ভালো স্কোয়াড তৈরি করবে, যত যাই প্রবলেম হোক না কেন। ইস্টবেঙ্গলের দল গঠনে সবসময় খুব ভালো সিরিয়াসনেস থাকে, এইবারেও মানে আপকামিং সিজনের জন্য সেটা থাকবে। দেখা যাক, সেসব নিয়ে পরে যা আপডেট আসবে, রিউমার আসবে, সেসব শেয়ার করবো। আজকের এই ভিডিওটা এই অবধি, এর বেশি আর কিছু আমার বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের ওপিনিয়নগুলো অবশ্যই দিতে থাকো, ভালো মন্দ যাই হোক না কেন। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।